বাবা মায়ের ডিভোর্স শেষে যখন আমার বাবা মায়ের কাছে জানতে চাওয়া হলো তারা কাকে নিতে চায়, ছেলে নাকি মেয়ে, তখন আমার বাবা মা একসাথে বলে উঠল ছেলে। বিষয়টা ছিল খুবই চমৎকার, তাই মেম্বার চেয়ারম্যান সবাই অবাক নয়নে আমার দিকেই তাকিয়েছিল। বেচারি আমি ছোট মানুষ, আর কতটুকুই বা বুঝি, কিন্তু এতটা বুঝেছিলাম কেউ আমার দায়িত্ব নিতে ইচ্ছুক নয়। আমি তখন বাবা মায়ের দিকে ফ্যাল করে তাকিয়ে রইলাম, আসলে বোঝার চেষ্টা করছি কি হচ্ছে আর কি হবে। অবশেষে সবাই ঠিক করলেন যেহেতু ছোট ভাই সে মায়ের কাছে থাকবে আর আমি বাবার কাছে থাকবো। অবশেষে মা চলে গেলেন আর যাবার সময় তৃপ্তির হাসি দিলেন মুখে, আর বাবা মুখ কালো করে চলে গেলেন। সেই দিন থেকে শুরু হলো আমার নতুন জীবন। বাবা নিজের দায়িত্ব তার বাবা মা এবং ভাই বোনের ওপর চাপিয়ে দিয়ে চলে গেলেন ঢাকা। আহা জীবন! আমার ছোট্ট কিশোরী মনটার মৃত্যু হতে শুরু হলো সেই দিন থেকে। অবহেলা অপমান আমার নিত্যদিনের সঙ্গী। আমি ছিলাম দাদা দাদির ঘাড়ের উপরের বোঝা। আমাকে তারা কেন জানি সহ্য করতে পারতেন না। পান থেকে চুন ঘষলেই শুনতে হতো ঠিক মায়ের মতো হয়েছে, খারাপের পেটে খারাপই হয়। মুখে ভাত আর চোখে জল ছিল আমার সব থেকে আপন। চারিদিকে যখন আলোর ছড়াছড়ি তখন আমি দেখতাম অন্ধকার রাতের অন্ধকার। অন্ধকারে যখন ভয় পেয়ে মুখ বুজে কান্না করতাম তখন কেউ ছিল না আমাকে বুকে টেনে নিয়ে ঝাপটে ধরে বলার মতো ভয় কিসের, আমি তো আছি। দুই ফুপির কাছে ছিলাম একটা কাঠের পুতুলের মতো। তাদের ইচ্ছে মতো তারা আমায় সাজাতো, নাচাতো, ব্যথা দিত। সময়ের সাথে সাথে আমি যেন থমকে যেতে থাকি। দিনের পর দিন সব বদলে গেলেও বদলায় না আমার ভাগ্য। আমি আমার দাদা দাদি ছিলাম ছেলের ঘরের নাতি, কিন্তু তারা আমার কদর করত কোনো কাজের মানুষের মতো। তাদের শত কদর ছিল আমার ফুপির ছেলেকে নিয়ে। কত যে মিথ্যা অভিযোগে মার খেয়েছি তার হিসেব নেই। একদিন আমার ছোট অন্যায়ের জন্য আমার দিকে ছুঁড়ে দেওয়া হয়েছিল মোড়ো ঝাঁটা, যেটা আমার নরম পায়ে কাটার মতো গেঁথে গিয়েছিল। তীর তীর করে ছুটেছিল রক্ত। আহ কি ব্যথা! হৃদয় থেকে হয়তো এখনই দমটা বের হয়ে যাবে। শীতের বিকাল, চিনি কিনতে বাজার গিয়েছিলাম। পথেই মায়ের সাথে দেখা। পাগল কুকুরের মতো ছুটে গিয়েছিলাম মায়ের কাছে। মা বুকে নিয়ে এই কথা ও কথা বললেন, আর আমি বললাম আমি ভালো নেই মা। মা তখন একটি চিপস কিনে দিয়ে বলল, তোর ছোট খালার বিয়ে, আসিস, বর দেখে যাস। আমি এখন যাই, সময় নেই। মা চলে গেল। আমি চেয়ে চেয়ে দেখতে রইলাম মায়ের চলে যাওয়া। কি করার, বাড়ি তো ফিরতেই হবে। চিপসটা চাবাতে চাবাতে আমি চিনি কিনে বাড়ি ফিরলাম। আর চিপস কে কিনে দিল দাদি জানতে চাইলে সহজ সরল মনে বলে দিলাম মা। আর ফলাফল দাদি বুকে পা দিয়ে মুখের ভেতরে ইটের কুচি ভরে দিয়ে এক নাগারে মুখে থাপ্পড় দিতে রইল আর বলতে রইল, তোকে কিছু খাওয়াই না, যে ওই কালনাগিনীর কিনে দেওয়া চিপস তুই খাচ্ছিস। আমি তখন চিৎকার করেও কাঁদতে পারিনি, মুখ থেকে যে রক্ত পড়ছিল। আহ কি ব্যথা! সেই দিন রাতে আর খাওয়া হলো না। মুখে যে কিছু দেওয়াই যাচ্ছিল না, দিলেই অসহ্য যন্ত্রণা হতো। পেটে খুব খিদে। মনে মনে ভাবলাম যদি জানতাম 10 টাকার চিপসের জন্য সারা রাত না খেয়ে থাকতে হবে তাহলে খেতাম না ওই চিপস। কি এমন হতো না খেলে? আর আমার বাবা, সে কি জানতো আমি কেমন আছি? শুধু দায় এড়াতে মাঝে মাঝে ফোন দিত, আর আমার সাথে যতটুকু সময় কথা বলতো তা ছিল সামান্য থেকেও সামান্য। আমি কেমন আছি সেই খবর নেওয়ার মতো কেউ নেই। মাস্টার ছিল না, তবুও ভালো রেজাল্ট নিয়ে বাড়ি ফিরতাম, কিন্তু কেউ রেজাল্ট হাতে নিয়ে বাহ বাহ বলেনি। কেউ কপালে চুমু দিয়ে বলেনি সামনে আরো ভালো করতে হবে। দিন শেষে মুখ গুজে কাদার মতো কোনো আশ্রয় ছিল না। এভাবে কেটে গেল 6 বছর। বাবা দেশে বেড়াতে এলেন। 6 বছরে মোট 6 বার এসেছেন, আমি গুনে রেখেছি। এটা ঠিক, তিনি ঢাকা গেলে ঠিক মতো আমার খোঁজ না নিলেও এখানে বসে বেশ আদর যত্ন করতেন। আর তখন বাড়ির সবার রূপ পরিবর্তন হয়ে যেত। তখন সবার মুখ থেকে ঝরতো মধু। কি সুন্দর অমায়িক ব্যবহার আমার সাথে, দেখে মন প্রাণ সব জুড়িয়ে যেত। এরই মধ্যে ভাইকে নিয়ে আসা হলো মায়ের থেকে। বাবা আর তার ভাইয়ের কিছু বিষয় নিয়ে ঝগড়া হলো। বিষয়টা আমাদের দুই ভাই বোনকে নিয়েই ছিল। এক পর্যায়ে ছোট বিষয়টা অনেক বড় বিষয় হয়ে দাঁড়ালো। আর এক সময় বাবা আমাদের নিয়ে বেরিয়ে এলো অন্যত্রে। ঘর ভাড়া নিল। শুরু হলো বাবা সন্তানের সংসার। একলা এভাবে কতদিন? এভাবে কি থাকা যায়? এখন একটা বিয়ে করা উচিত। কথাগুলো আমার নয়, পাড়া প্রতিবেশীর। ঠিক হলো বাবা বিয়ে করবে। ঠিক হতে দেরি, বিয়ে হতে দেরি হলো না। ছোট আয়োজনে বিয়ে হলো বাবার।
এর মাঝে অনেক নাটক হয়েছিল যা আমার বাবা মা করেছিল, আর সেটা হলো মা ফিরবে বাবা নিবে, বাবার শর্ত মাকে ক্ষমা চাইতে হবে আর মা ক্ষমা চাইবে না। দুজনের ইগো সর্বশেষ, তারা কেউ নিজের ইগোকে নত করেনি, আর তাই তাদের নতুন করে আর মিলও হয়নি। বাবার নতুন বউ, নতুন সংসার, বেশ ভালোই আছেন বাবা। আমরা দুই ভাই বোন, হ্যাঁ আমরাও ভালো আছি। তেঁতুল গাছের ছোলটা বেল গাছে লাগানোর চেষ্টা করছি। অবশেষে ছিটকে পড়ে গেলাম বাগানের বাহিরে, কারণ আমার সৎ মায়ের যে মেয়ে হয়েছে, দূর হয়ে গেলাম আমি, আর কদর বেড়ে গেল ভাইয়ের, বন্ধ হয়ে গেল বাবার থেকে পাওয়া শেষ ভালোবাসাটুকু। আস্তে আস্তে আমি সবার থেকে আড়ালে চলে গেলাম। আমি নামের যে একটা মানুষ ছিলাম তা সবাই ভুলেই গিয়েছিল। আমি নিজেকে সবার থেকে গুটিয়ে নিলাম, ভালো থাকতে রইলাম নিজের মতো করে। তখন জীবনে এলো আরো নতুন ঝড়, নতুন পা দেওয়া কিশোরী আমি। ঘরে মা নেই, বাবার আমার প্রতি তেমন খেয়াল নেই। ইস, যদি এই নতুন ফোটা ফুলটা ছুঁয়ে দেখা যেত বেশ হতো। এমন ভাবনা নিয়েই কিছু হয় না, শিয়ালের দল আমার পিছু নিল। আফসোস করতে রইলাম আমি একটু আলোর মুখ দেখার জন্য। কেউ বিচ্ছিরি ভাষায় কথা বলতো, কেউ বা দিত টাকার অফার। আমি যেন তাদের কাছে হয়ে উঠলাম বাজারে ওঠা নতুন আমের মতো, যা তাদের চাই চাই। কেউ ছিল না আমাকে আগলে রাখার মতো ওই শিয়ালের দল থেকে। কখনো আমাকে তাদের